বিখ্যাত খারদুংলা আমরা অবশেষে পৌঁছলাম। প্রচণ্ড বরফ পড়ছে আর এর হাইট আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এবার ডিস্কিটের মূর্তির সামনে চলে এসেছি। এই বিশাল মূর্তি। ঝিনুক আর মেয়ে মজার জিনিস পেয়ে গেছে। 194 স্টেপস ওঠার পরে আমরা একটা ল্যান্ডিং পেয়েছি। সেই ল্যান্ডিংয়ে এসে একটু বিশ্রাম নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হলো। আমরা এখন ঠিক হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। এখন বাজে 8টা। অ্যাকচুয়ালি এখানে আসার আগে, মানে লেতে আসার আগে ঠিক 1 মাস আগে বলতে গেলে আমার একটা স্পন্ডিলাইটিস ধরা পড়েছিল স্পাইনাল কর্ডে, যার জন্য আমার 1 মাস ধরে টানা ফিজিওথেরাপি চলেছিল আর যা যা মেডিসিন দরকার ছিল সেগুলোও চলেছিল। তার সঙ্গে ডাক্তার বলেছিল যে মেডিসিন আর ফিজিওথেরাপি কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেগুলার দিনে 3 থেকে 4 বার কিছু এক্সারসাইজ করতে। কিন্তু আপনারা তো জানেনই যে 1 মাস হয়ে যাওয়ার পরে আমরা এখানে বেরিয়ে এসেছি আর তারপরে এক্সারসাইজ করার সময়টা ঠিক পাইনি। কারণ সারাদিন গাড়ি চালিয়ে হোটেলে ফিরে রাত্রিবেলার এক্সারসাইজ করার মুডও ছিল না আর শরীরের সেই কন্ডিশনও ছিল না। তাই এখানে এসে লেতে এসে পার্টিকুলারলি এখন মাথাটা মাঝে মাঝেই বেশ চক্কর দিচ্ছে। তাই নিজের গাড়ি নিয়ে এখান থেকে যে যে ট্যুরগুলো করতে হয়, যেমন ব্যাংগং, সুমরি, নোবরা, হান্ডার, এইসব জায়গাগুলো আর নিজের যাওয়ার ঠিক সাহস হচ্ছে না। মাঝে মাঝে মাথাটা বেশ চক্কর দিচ্ছে। তাই আমি আমার হোটেলের ম্যানেজারকে বললাম যে যদি কোনো লোকাল ট্যুর এজেন্সিকে বলে একটা গাড়ি জোগাড় করে দেওয়া যায়। তারা আমাকে বলেছে আজকে একটা গাড়ি অর্গানাইজ করে দেবে। কী গাড়ি দেবে এখনও বলেনি। তো একটু পরেই সেই গাড়ির ড্রাইভার আসবে আমাদের সঙ্গে কথা বলতে, তখনই জানা যাবে যে কী গাড়ি দেবে, কত রেট নেবে। সঙ্গে থাকুন, আমি অবশ্যই আপনাদের জানাবো সব কিছু। আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়িটায় আমরা এবার বাকি ট্রিপ করব। এই জাইলো গাড়ি। और ये है सोनम भैया। सोनम भैया से आपका मुलाकात करा लेते हैं। ये सोनम भैया हमारा पूरा ट्रिप कराएंगे, बाकी पूरा ट्रिप हम यहाँ से खरदुल्ला होके नुब्रा, फिर दीक्षित, फिर पैंगोंग और सुमोरिरी जाएंगे, फिर वापस लेते আমি আমাদের গাড়ি এখানে রেখে গেলাম পার্কিং লটে। তো আশা করা যায় আমাদের গাড়ি ভালো থাকবে, সেফ থাকবে। ওই যে খাজে ছোট্ট আমার গাড়িটা দেখা যাচ্ছে, ওই একটা সেফ কোনায় দাঁড় করিয়ে দিয়েছি গাড়ি। আর আমরা এই জাইলো গাড়িটাতে আমরা পুরো ট্রিপটা করব। এখন ঘড়িতে ঠিক সকাল 10:05 আর এইমাত্র আমরা লের হোটেল ছেড়ে আমাদের ভাড়া করা মাহিন্দ্রা জাইলো নিয়ে বেরিয়ে পড়েছি আজকের প্রথম স্পট খারদুংলা পাসের পথে। আর আমাদের এই পুরো জার্নিতে এই প্রথমবার ড্রাইভার সিট ছেড়ে অতি নিশ্চিন্তে বসে আছি প্যাসেঞ্জার সিটে আর বাইরের সমস্ত দৃশ্যগুলো একদম টেনশন ফ্রি হয়ে উপভোগ করছি। ঝিনুক আগেই আপনাদের এই ট্রিপের ড্রাইভার সোনামজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। উনি এই লে শহরেরই একজন লোকাল বাসিন্দা আর ওনার এই মহিন্দ্রা জাইলোতেই আমরা লাদাখের ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটগুলো ঘুরব। তবে কোথায়, কবে, কি কি জায়গা ভিজিট করব সেটার জন্য অবশ্যই আপনাদের বাকি ভিডিওগুলো দেখতে হবে। তাই সঙ্গে থাকুন আর জার্নিটা এনজয় করুন। আমরা ধীরে ধীরে লে শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে সকাল থেকেই এখানকার ওয়েদারটা বেশ ক্লাউডি। অনেকক্ষণ ধরে হালকা হালকা বৃষ্টিও হয়ে চলেছে। সোনামজির কাছ থেকে জানতে পারলাম যে এরকম ওয়েদারে নর্মালি খারদুংলা পাশে তুষারপাত হয়, তবে সেপ্টেম্বর মাসে তার সম্ভাবনা খুবই কম। কিন্তু কপাল ভালো থাকলে আজকেও আমরা স্নোফলের সম্মুখীন হতে পারি। এর আগে বহুবার বহু জায়গায় আমরা প্রচুর স্নোফল দেখেছি, এমনকি কিছু কিছু উইন্টার স্পোর্টসও এনজয় করেছি। তাই নতুন করে আবার বরফ দেখার খুব যে একটা প্রবল ইচ্ছে আছে সেটা বললে ভুল হবে। তবু এই অসময় লাদাখে এসে এখানকার স্নোফলের অভিজ্ঞতাটাও যদি হয়ে যায় তাহলে মন্দ কি। তাই মনের মধ্যে একটা হালকা আকুলতা নিয়ে খারদুংলার দিকে এগিয়ে চলেছি।
লে থেকে খারদুংলা পাসের ডিস্টেন্স হলো 38 কিলোমিটার, আর সব কিছু ঠিক থাকলে এখান থেকে আর ঘন্টাখানেকের মধ্যেই আমরা খারদুংলা পাসে পৌঁছে যাব। আপাতত আমরা নুব্রা ভ্যালিতে প্রবেশ করার চেকপোস্টে পৌঁছে গেছি, আর এখান থেকেই সর্বপ্রথম আমাদের ইনার লাইন পারমিটটা চেক করা হবে। আমরা নুব্রা ভ্যালি ও তার সারাউন্ডিং এরিয়াগুলো এন্টার করার ফার্স্ট চেকপোস্টের কাজ শেষ করে আবার রওনা দিয়েছি খারদুংলার পথে। আমরা যদিও গাড়িতেই বসেছিলাম, বিভৎস ঠান্ডায় আর নিচে নামিনি। চেকপোস্টের যা কিছু ফর্ম্যালিটিস সোনামজি নিজে গিয়েই করিয়ে এনেছে। এখান থেকে রাস্তাটা একদম খাড়াই পাহাড়ের ওপর উঠে গেছে, আর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটাও বেড়েই চলেছে। ড্রাইভারের পাশের সিটে বসে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার আনন্দটাই আলাদা। ড্রাইভ করার কোনো টেনশন নেই, সবসময় অ্যালার্ট হয়ে চারিদিকে নজর রাখারও কোনো প্রয়োজন নেই, শুধু আরাম করে বসে নেচারের স্পর্শ অনুভব করা সত্যি এক অসাধারণ ফিলিং। তবে ভয়ের ব্যাপারটা হলো বৃষ্টির রেশ ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর ক্রমশই বেড়ে চলেছে, আর তার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাও। গাড়ির সবকটা কাঁচ বন্ধ, তবুও যা ঠান্ডা লাগছে, জানি না বাইরের টেম্পারেচারটা কত। ভগবানের কাছে একটাই প্রার্থনা, খারদুংলা আসার আগে বৃষ্টিটা যেন কমে যায়, না হলে খুব অসুবিধে হবে। দেখা যাক আগে কি হয়। আমরা পাহাড়ের অনেকটাই ওপরে উঠে এসেছি, কিন্তু সমস্যা হলো যতই খারদুংলার দিকে এগিয়ে চলেছি ততই রাস্তার কন্ডিশন খারাপ হয়ে উঠছে। এখানে অলমোস্ট সবসময় পাহাড় থেকে ধস নামে, আর তার জন্যই রাস্তার এই অবস্থা। তবে একটা কথা না বললে হবে না যে এখানকার BRO মানে বর্ডার রোড অর্গানাইজেশন খুবই তৎপরতার সঙ্গে রাস্তা রিপেয়ারিংয়ের কাজে নিযুক্ত থাকে। যখনই কোথাও কোনো ধস নামে প্রায় সঙ্গে সঙ্গেই BRO সেখানে দলবল নিয়ে পৌঁছে যায় আর তৎক্ষণাৎ কাজে লেগে যায়। কিন্তু এই অঞ্চলটায় এতই ঘন ঘন ধস নামে যে হাজার চেষ্টা করেও রাস্তাটাকে পুরোপুরি ঠিক রাখা সম্ভব হয়ে ওঠে না। এখান দিয়ে ট্রাভেল করতে বেশ একটু ভয় ভয়ই করছে। একে তো ধস নামা জোন, যখন তখন পাহাড় থেকে ধস নামছে, তার উপর রাস্তার কন্ডিশনটাও মারাত্মক খারাপ। আর তার চেয়ে বাজে ব্যাপারটা হলো যে বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই দেখছি না, যার জন্য রাস্তায় সাফিসিয়েন্ট আলোরও অভাব। বাঁ দিকটা একবার লক্ষ্য করুন, কি বিশাল এক খাদ, নিচের কিছুই দেখা যাচ্ছে না। তার উপর ম্যাক্সিমাম জায়গাতেই কোনো রেলিং বা অন্য কোনো গার্ড নেই। তার মধ্যে আমরা লাগাতার ওপরে উঠে চলেছি। এইসব পরিস্থিতিতে এখানকার লোকাল ড্রাইভার নিয়েই ট্রাভেল করাটা সেফ। এখন মনে হচ্ছে কি ভাগ্যিস নিজের গাড়িটা হোটেলে রেখে এসেছি, না হলে আমার এখন যা শারীরিক কন্ডিশন তাতে এই রাস্তায় নিজেকে ড্রাইভ করতে হলে খুবই বিপদে পড়তে হতো। সত্যি ডিসিশনটা একদম কারেক্ট নিয়েছিলাম। একটু আগেই সোনামজি বলেছিল যে এখন আমরা যেটাকে বারবার বৃষ্টি পড়ছে বলে উল্লেখ করছি, সেটাই আরেকটু হায়ার অল্টিটিউডে গেলেই স্নোফলে পরিণত হবে। জানি না ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি, তবে ভালো করে দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে এখন গাড়ির কাছে যেগুলো পড়ছে সেগুলো আর বৃষ্টির জল নয়, বরফের ওলে। তার মানে না চাইতেও খুবই আশ্চর্যজনকভাবে আমরা পুরোপুরি অসময়ে এসেও লাদাখে স্নোফল দেখার সুযোগ পেলাম। এটাই বোধহয় এই ট্রিপে নেচারের কাছ থেকে পাওয়া আমাদের সবচেয়ে অপ্রত্যাশিত গিফট। আমরা অলমোস্ট 17,500 ফিট অল্টিটিউডে পৌঁছে গেছি, আর কিছুটা উঠলেই আমরা সেই ফেমাস খারদুংলা পাসে পৌঁছে যাব, যেটা কিনা এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাসের ক্রেডিটটা হোল্ড করে রেখেছে। এক্স্যাক্ট হাইটটা আমরা খারদুংলায় পৌঁছে আপনাদের জানাবো। যাই হোক, আমরা আবার একটা চেকপোস্টের সামনে চলে এসেছি, সাউথ পুলু চেকপোস্ট। সোনামজি বলল যে এখানে আবার আমাদের একবার ইনার লাইন পারমিটটা চেক করা হবে। আমরা আবার পারমিট চেক করিয়ে সামনে এগিয়ে চলেছি। তবে প্রসঙ্গত একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আমরা এখানকার লোকাল গাড়ি ভাড়া করে খারদুংলা পাসের দিকে যাচ্ছি বলেই আমাদের পারমিটটা অ্যাকসেপ্ট করে আমাদের আগে যাবার পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু যারা নিজেদের গাড়ি অথবা বাইক নিয়ে এসেছে তাদের প্রত্যেককে চেকপোস্টে আটকে দেওয়া হয়েছে, কারণ এখানকার নিয়ম অনুযায়ী যদি ওয়েদার কন্ডিশন খুবই খারাপ থাকে অথবা স্নোফল হয় তাহলে একমাত্র লোকাল গাড়িগুলোকেই আগে যাবার পারমিশন দেওয়া হবে, অন্যান্য সমস্ত গাড়ি অথবা টু হুইলারকে চেকপোস্টেই আটকে দেওয়া হবে। আর তাদেরকে সেদিন আবার আগে যেতে দেওয়া হবে কি না সেটা ডিপেন্ড করছে এই নর্থ পুলু চেকপোস্টের কর্মরত অফিসারদের ওপর। আলো থাকতে থাকতে ওয়েদার যদি কমপ্লিটলি পরিষ্কার হয়ে যায় তবেই ফার্দার আগে যাবার পারমিশন দেওয়া হবে, না হলে আবার লে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
যাই হোক, আমরা সেদিক দিয়ে খুবই লাকি যে আমরা লোকাল গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। নিজের গাড়ি নিয়ে এলে ভোগান্তির শেষ থাকতো না। যাই হোক, আমরা স্নোফলের আনন্দ নিতে নিতেই খারদুংলা পাসের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন নিমেষের মধ্যে চারপাশ কীরকম বরফে ভরে যাচ্ছে। সোনামজি বলল যে এই একই ফোর্সে আর কিছুক্ষণ বরফ পড়লে গাড়ি চালানোও খুব কঠিন হয়ে যাবে, কারণ রাস্তায় বরফের পুরো স্তর জমে যাবে আর তাতে গাড়ির চাকা স্লিপ করার পসিবিলিটিস থেকে যাবে। তাই স্নোফল যত তাড়াতাড়ি বন্ধ হবে ততই আমাদের জার্নির পক্ষে মঙ্গল। কিন্তু দেখতেই পাচ্ছেন যে স্নোফল কমার তো কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, উল্টে আরও যেন বেড়েই চলেছে। ধীরে ধীরে আশেপাশের সব কিছুই সাদায় পরিণত হচ্ছে। জানি না শেষ পর্যন্ত কপালে কি আছে। আপনারা কিন্তু প্লিজ সঙ্গে থাকুন আর এক্সাইটমেন্টে ভরা এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আশেপাশের পরিস্থিতি দেখে এবার কিন্তু সত্যি আমাদেরও খুব টেনশন হচ্ছে, কারণ সামনে অলমোস্ট কিছুই দেখা যাচ্ছে না। আর সোনামজি যেমনটা বলেছিল ঠিক সেই রকমই রাস্তার ওপর পুরো বরফের স্তর জমা শুরু হয়ে গেছে। এই রকম চলতে থাকলে খুব শীঘ্রই আমাদের কোথাও দাঁড়িয়ে যেতে হবে। অত রিস্ক নিয়ে আগে যাবার কোনো মানে হয় না। সকালে হোটেল থেকে বেরোনোর সময় ঘুণাক্ষরেও টের পাইনি যে আজকে আমাদের এরকম একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই স্নোফলটাকে খুবই এনজয় করছিলাম, কিন্তু তারপর থেকে সিচুয়েশনটা হঠাৎই কীরকম পাল্টে গেছে। এখন এনজয় করা তো দূরের কথা, টেনশনে সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, স্নোফল যদি বন্ধ না হয় তাহলে তো ধীরে ধীরে আমরা সমেত সমস্ত গাড়িগুলো বরফে চাপা পড়ে যাব। তখন কি করব? এখন শুধু ভগবানই সহায়, তাই মনে প্রাণে ভগবানকেই স্মরণ করে চলেছি। আমরা অলমোস্ট খারদুংলার কাছাকাছি চলে এসেছি, তাই সোনামজি আপ্রাণ চেষ্টা করছে কোনো রকমে যদি একবার খারদুংলা পৌঁছানো যায়, কারণ খারদুংলা পৌঁছানো গেলেও খানিকটা রিলিফ পাওয়া যাবে, যেহেতু ওখানে কিছুটা হলেও শেল্টারের অ্যারেঞ্জমেন্ট আছে। তবে আমাদের সেই চেষ্টাও সফল হলো না। কিছুটা এগোতে না এগোতেই পুরো রাস্তাটা জ্যাম, সামনে গাড়ির লাইন লেগে গেছে। সোনামজি বলল অতিরিক্ত তুষারপাতের জন্য আর্মি থেকে সামনে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। স্নোফল না কমা পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। একবার মনে হলো ফেঁসে যখন গেছি তখন গাড়ি থেকে নেমে একবার স্নোফলটা সরাসরি উপভোগ করি, কিন্তু সোনামজি বাধা দেওয়ায় নামতে ঠিক সাহস হলো না। সামনের দৃশ্যটা দেখে কিছুটা হলেও আশা করি ফিল করতে পারছেন যে স্নোফলের তীব্রতা কিভাবে বেড়েই চলেছে। এখন মনে হচ্ছে অন্যান্য গাড়িগুলোর মতো আমাদেরও যদি চেকপোস্টে আটকে দিত তাহলেই বোধহয় ভালো হতো। চেকপোস্টটার অল্টিটিউড এখানকার থেকে অনেকটাই কম, তাই ওখানে স্নোফল হলেও তার মাত্রাটা এত বেশি হতো না। বিপদ বুঝলে অনায়াসে আবার লে ফেরত চলে যাওয়া যেত। হ্যাঁ, একটা দিন হয়তো নষ্ট হতো, কিন্তু এরকম সাংঘাতিক বিপদে তো পড়তে হতো না। এখন আর সেসব কথা ভেবে কী বা লাভ আছে। চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে রাস্তাটা আর তার আশেপাশের জায়গাগুলো পুরো বরফের লেয়ারে ভরে যাচ্ছে। এর ওপর দিয়ে ড্রাইভ করলে গাড়ির চাকা নির্ঘাত স্লিপ করবে, তাই চুপচাপ অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। পরে যা হবে দেখা যাবে। আর আপনারাও পারলে আমাদের সঙ্গে থাকুন। প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে আমরা একই জায়গায় একই রকমভাবে গাড়িতে বসে আছি। সাংঘাতিক বিরক্ত লাগছে, তবে করার কিছুই নেই। কিন্তু একটা ভালো খবর হলো এই যে এই লাস্ট 1 ঘন্টায় স্নোফলের মাত্রা আর বাড়েনি, বরং একটু হলেও কমেছে। রাস্তায় জমে থাকা পুরো বরফের স্তরও আগের থেকে একটু কমের দিকে। অলমোস্ট আরও 1/2 ঘন্টা অপেক্ষা করার পর হঠাৎ দেখছি সামনের গাড়িগুলো আবার মুভ করতে শুরু করেছে, মানে রাস্তা খুলে গেছে। তবে রাস্তার কন্ডিশন মারাত্মক বিপজ্জনক। সোনামজি খুবই কেয়ারফুলি ধীরে ধীরে একটু একটু করে এগোতে শুরু করেছে। তবে তার মধ্যেও বেশ বোঝা যাচ্ছে যে মাঝে মাঝে গাড়ির চাকা সামান্য হলেও স্লিপ করছে। কিছুতেই গাড়িকে পুরোপুরি কন্ট্রোল করা যাচ্ছে না। তবে অ্যাট এ স্ট্রেচ খুব একটা রাস্তা পার করাও যাচ্ছে না, কারণ গাড়িগুলো সোনামজির মতোই খুবই সাবধানে আর ধীরে ধীরে এগোচ্ছে, আর মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছে। তবে আপাতত আমাদের যাওয়ার রাস্তাটাই মনে হয় খুলে দিয়েছে, কারণ এখনো পর্যন্ত উল্টো দিক থেকে কোনো গাড়ি আসতে দেখলাম না। সেটা অবশ্য আমাদের পক্ষে খুবই ভালো। লে থেকে খারদুংলা যেতে ম্যাক্সিমাম সময় লাগে 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, কিন্তু সেই একই রাস্তা কাভার করতে আজকে আমাদের এখনো পর্যন্ত সময় লেগেছে অলমোস্ট 3 ঘন্টা।
যদিও আমরা এখনো খারদুংলা পৌঁছতে পারিনি, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আমরা ফাইনালি খারদুংলা পাস পৌঁছে গেছি। এই সময়টা মোটামুটি এখানকার অফ সিজন বলে রাস্তায় খুব একটা জ্যাম নেই, না হলে সিজনের মাঝগুলোয় শুনেছি এখানে গাড়ির বিশাল লাইন লেগে যায়, পার্ক করাবারও জায়গা পাওয়া যায় না। কিন্তু আজকের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা, ট্যুরিস্ট নেই বললেই চলে। তার অবশ্য দুটো কারণ আছে। এক, এই স্নোফলের জন্য লোকাল গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি বা বাইককে চেকপোস্ট থেকে বেরোতে দেওয়া হয়নি। আর দ্বিতীয় কারণটা তো আগেই বললাম যে এই সময়টা নর্মালি এখানকার অফ সিজন। দেখতেই পাচ্ছেন স্নোফলের জন্য রাস্তার একটা সাইড পুরো আটকে রাখা হয়েছে। এখন শুধুমাত্র খারদুংলার দিকে যাওয়ার রাস্তাটাই খোলা আছে, লের দিকে যাওয়ার রাস্তাটা আপাতত বন্ধ রাখা হয়েছে। যাই হোক, সোনামজি এখন গাড়িটাকে কোথায় পার্ক করাবে সেই চেষ্টাই করে যাচ্ছে। তবে যেখানেই দাঁড় করাক না কেন, গাড়ি থেকে নামলেই আমাদের স্নোফলের মুখোমুখি হতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন স্নোফল এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তবে আগের চেয়ে অনেকটাই কমে গেছে। দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন খারদুংলা পাসের টপে আছি। খারদুংলা টপে পুরো বরফ, পুরো সাদা, হাল পুরো খারাপ। বাবা কোথায়? আমি জানি না ওদিকে কোথায় গেল। আসলে চলে চলে চলে। এখানে পুরো বরফের জন্য রাস্তায় জ্যাম হয়ে গেছে। আয় একটু শোনো, বুকেটা তোমার অন করে দি। এই হচ্ছে খারদুংলা টপ, পুরো বরফ। বাবাই কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। বাবাই যা, বাবার পাশে যা, চলে যা বাবার পাশে। খারদুংলা তো আসতামই, তার মধ্যে এক্সট্রা যেটা পেলাম বোনাস সেটা হচ্ছে এই বরফ। আচ্ছা, ও সাংঘাতিক বরফ পড়ছে। স্টিল নিয়ে নি? হ্যাঁ নিয়ে নাও স্টিল। স্টিল নিচ্ছি এবার। স্টিল নাও, নাও স্টিল নাও। এই হচ্ছে সেই বিখ্যাত খারদুংলা। আমরা অবশেষে পৌঁছলাম। প্রচণ্ড বরফ পড়ছে, আর এর হাইট আপনারা দেখতেই পাচ্ছেন, 17,982 ফিট। এইমাত্র আমরা খারদুংলা পাস থেকে বেরিয়ে আবার এগিয়ে চলেছি আমাদের আজকের নেক্সট স্পট, ডিস্কিটের ফেমাস স্ট্যাচু চো রিনপোচের দিকে, যেটা চলতি ভাষায় ক্রাউন্ড বুদ্ধা নামেও পরিচিত। খারদুংলা পাস থেকে এই ক্রাউন্ড বুদ্ধা স্ট্যাচুর দূরত্ব হলো মাত্র 77 কিলোমিটার। সোনামজির হিসাবে পরিস্থিতি নর্মাল থাকলে এই 77 কিলোমিটার ট্রাভেল করতে সময় লাগে মোটামুটি 2 ঘন্টা। তবে আজকে সঠিকভাবে কিছুই বলা যাবে না, আর কারণটা আপনারা নিশ্চয়ই জানেন। এখন ঘড়িতে দুপুর 1:15 আর বাইরে স্নোফল হয়েই চলেছে, তাই ইচ্ছে থাকলেও সোনামজি গাড়ির স্পিড বাড়াতে পারছে না, খুব সাবধানতার সঙ্গে ধীরে ধীরে ড্রাইভ করছে। যদিও আমাদের খারদুংলা পাশে আর কিছুক্ষণ সময় কাটাবার ইচ্ছে ছিল, কিন্তু স্নোফল আর প্রচণ্ড ঠান্ডায় আমরা গাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম। এছাড়াও প্রায় 18,000 ফিটে দাঁড়িয়ে অল্প হলেও শ্বাস নিতে একটু অসুবিধে হচ্ছিল, তাই অযথা রিস্ক না নিয়ে তাড়াতাড়ি খারদুংলা থেকে বেরিয়ে যাওয়াটাই আমাদের কাছে বেটার অপশন বলে মনে হয়েছিল। লে থেকে খারদুংলা যাবার পথে আমরা শুধুমাত্র পাহাড়ের ওপরেই উঠেছিলাম, কিন্তু এখন আবার ধীরে ধীরে পাহাড় থেকে নিচের দিকে নামা শুরু করে দিয়েছি। সোনামজিকে বললাম নিচে নেমে কোনো চায়ের দোকানে গাড়িটাকে দাঁড় করাতে, কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো 1 কাপ গরম গরম চা, আর সম্ভব হলে তার সঙ্গে কিছু হালকা খাবার।
আশা করি আজকের ট্রিপের এখনো পর্যন্ত কভার করা ভিডিও ফুটেজটা আপনাদের ভালোই লেগেছে, তাই ভিডিওটার বাকি অংশটাও অবশ্যই দেখবেন। দেখতে দেখতে আমরা অলমোস্ট পাহাড় থেকে নিচে নেমে এসেছি। নিচে নামার সঙ্গে সঙ্গে স্নোফলও বন্ধ হয়ে গেছে, তবে হালকা হালকা বৃষ্টি হয়েই চলেছে। ওয়েদারটাও আগের তুলনায় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। সোনামজি বলল একটু আগেই আবার একটা চেকপোস্ট পড়বে, নর্থ পুলু চেকপোস্ট, আর ওখানেই আশেপাশে অনেকগুলো টি স্টল আছে। তাই নর্থ পুলু চেকপোস্টের উদ্দেশ্যেই এগিয়ে চলেছি, কারণ এই মুহূর্তে ডেসপারেটলি আমাদের একটু চায়ের দরকার। আর শুধু চা কেন, সবারই কিছু সলিড খাবারেরও প্রয়োজন আছে। আজ সকাল থেকে গাড়িতে বসে টুকটাক চিপস বিস্কিট ছাড়া কারোরই এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। কারণ সকালে হোটেল থেকে বেরোনোর সময় ভেবেছিলাম খারদুংলা পাস দেখে একেবারে ডিস্কিট পৌঁছেই দুপুরের লাঞ্চটা সেরে নেব, তারপর বাকি স্পটগুলো দেখব। কিন্তু তখন কি জানতাম যে রাস্তায় আমাদের জন্য কি ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। আমরা এইমাত্র নর্থ পুলুতে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমেই সবার আগে গরম গরম আলুর পরোটা আর চা দিয়ে পেট পুজো করে নিয়েছি। শরীরটা বেশ খারাপ লাগছিল, তবে খাওয়ার পর এখন আবার বেশ ফ্রেশ লাগছে। কিছুক্ষণ আগে গাড়িতে আসার সময় স্নোফল একদম বন্ধ হয়ে গেছিল, শুধু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। কিন্তু এই নর্থ পুলুতে নেমে খাওয়া শেষ করতে না করতেই আবার দেখছি অল্প অল্প বরফের ওলে পড়া শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। ক্যামেরাটাও সোজা করে ধরে রাখতে পারছি না, সমস্ত শরীর ঠান্ডায় কাঁপছে। টেম্পারেচার নির্ঘাত মাইনাসে নেমে গেছে। মেয়ে খাওয়া শেষ করেই গাড়িতে উঠে গেছে। আমি জায়গাটার খানিকটা অংশ আপনাদের সামনে তুলে ধরার জন্য কোনো রকমে শ্যুট করছি। জায়গাটা খুবই সুন্দর, সামনেই তুষারাবৃত একটা ভ্যালি দেখা যাচ্ছে, আর ঠিক তার সামনে দিয়ে একটা ছোট্ট পাহাড়ি নদী বয়ে চলেছে। সব মিলিয়ে বেশ একটা অভূতপূর্ব দৃশ্য। নর্থ পুলু চেকপোস্টের সমস্ত ফর্ম্যালিটিস কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি ডিস্কিটের ক্রাউন বুদ্ধা স্ট্যাচুর উদ্দেশ্যে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে নর্থ পুলু থেকে বেরিয়ে আবার আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। তবে স্নোফল আর বৃষ্টি দুটোই এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর ওয়েদারটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠছে। এমনকি হালকা হালকা রোদ্দুরও মাঝে মাঝে উঁকিঝুঁকি মারছে। রাস্তার কন্ডিশনটাও এখানে খুবই ভালো, মনে হচ্ছে আগের জার্নিটা বেশ ভালোভাবেই উপভোগ করা যাবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। একটু আগেই বলেছিলাম না যে মনে হচ্ছে আগের জার্নিটা বেশ ভালোভাবেই উপভোগ করা যাবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। পাহাড়ের ওপর কিছুটা উঠতে না উঠতেই রাস্তার চেহারাটা একবার দেখুন। সোনামজি বলল যে এখান থেকে আগের ম্যাক্সিমাম রাস্তাটারই নাকি একই রকম কন্ডিশন, পুরোটাই ভাঙা আর ধুলোয় ভরা। 1 মিনিটের জন্য জানলার কাঁচ নামানো যাবে না, নামালে নিমেষের মধ্যে চোখ মুখ ধুলোয় ভরে যাবে। সত্যিই কি কপাল আমাদের। সকালের ওই ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে উঠে সবেমাত্র গাড়িতে আরাম করে বসে আশেপাশের দৃশ্যটাকে একটু অনুভব করতে না করতেই শুরু হয়ে গেল এই সাংঘাতিক ঝাঁকানি। এই অঞ্চলটায় নাকি বছরের বেশিরভাগ সময় রাস্তায় একই রকম কন্ডিশন থাকে, যতবার সারানো হয় ততবারই ধস নেমে আবার জেকে সেই হয়ে যায়। লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে বেশ কিছুক্ষণ হলো আমরা আবার পাহাড় থেকে একেবারে নিচের দিকে নেমেই চলেছি। জানি না এই ওঠানামার পালাটা কখন একটু স্টেবল হবে। যাই হোক, আপাতত এখন একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব এই জঘন্য রাস্তাটার হাত থেকে মুক্তি পাওয়া আর তাড়াতাড়ি ক্রাউন বুদ্ধ স্ট্যাচুতে পৌঁছে যাওয়া। আর কিছুক্ষণ এইভাবে চলতে থাকলে মনে হয় শরীরের সমস্ত কলকবচা আলাদা হয়ে যাবে। তাই আপাতত আমি আর কোনো কথাই বলবো না, কারণ এই ঝরঝরে ভাঙা রাস্তা ছাড়া বিবরণ দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। আপনারা পারলে সঙ্গে থাকুন আর ভালো মন্দ মিলিয়ে বাকি জার্নিটাও আমাদের সঙ্গে এনজয় করুন।
অনেকক্ষণ ধরে ওই জঘন্য ভাঙাচোরা রাস্তাটা পার করে এখন যে রাস্তাটায় পৌঁছেছি সেটা মোরাললেস ভালোর দিকেই, কিন্তু সবচেয়ে অবাক করে দেওয়া ব্যাপারটা হলো এই রাস্তাটার আশেপাশের দৃশ্য। কি যে বলবো বুঝেই উঠতে পারছি না, এ যেন এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। যেদিকে দুচোখ যায় সেদিকেই শুধু বিশাল বিশাল বালির পাহাড়, চরম রুক্ষ তবু অদ্ভুত সুন্দর। রুক্ষতার মধ্যেও যে একটা সৌন্দর্য থাকতে পারে সেটা দেখতে হলে এখানে আসতেই হবে। এরকম একটা বিরল দৃশ্য নিজের চোখে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। এতদিন শুধু শুনেই এসেছিলাম, আজ স্বয়ং নিজের চোখে দেখে ধন্য হয়ে গেলাম। এইরকম একটা অপ্রত্যাশিত দৃশ্য দেখা মাত্র সারাদিনের সমস্ত ব্যথা যন্ত্রণা ক্লান্তি যেন নিমেষে কোথাও উধাও হয়ে গেল। একটু আগে পর্যন্ত নিজের কপালকে খালি দোষ দিচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কপাল সহায় হলেই এইরকম একটা নজরবিহীন দৃশ্য একদম সামনে থেকে দেখার সৌভাগ্য হয়। জানি না আগে আর কি কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আমাদের সেকেন্ড স্পট মানে ক্রাউন বুদ্ধা স্ট্যাচু যে পাহাড়টার উপর অবস্থিত সেই পাহাড় দিয়েই ওপরে উঠছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রাস্তাটা এঁকে বেঁকে ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠে গেছে, আর আমরাও সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি। দেখতে দেখতে আমরা পাহাড়ের বেশ খানিকটা ওপরে উঠে এসেছি। সামনে ডান দিকে যে সাদা গম্বুজগুলো দেখা যাচ্ছে সেগুলোকে চোরতেন বলা হয়। প্রত্যেক বুদ্ধিস্ট মনাস্টারি অথবা তার আশেপাশে ছোট বড় আকারের অনেক চোরতেন দেখা যায়। এগুলো অ্যাকচুয়ালি বুদ্ধিস্টদের একটা সিম্বলিক মনুমেন্ট। সামনেই মনাস্টারির বিশাল এন্ট্রি গেট দেখা যাচ্ছে, আর এন্ট্রি গেট পার করেই টিকিট কাউন্টার। মাথা পিছু 40 টাকা। আমরা টিকিট কেটে আবার এগিয়ে চলেছি। ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, ঝকঝকে চকচকে রাস্তা আর ওয়েল মেনটেন্ড। ওই সুন্দর সাজানো গোছানো জায়গাটা পার করে আমরা আবার পাহাড়ে ওঠা শুরু করেছি। মেন স্ট্যাচু আর মনাস্টারিটা আরও অনেকটা ওপরে, আমরা সেই দিকেই এগিয়ে চলেছি। আমরা অলমোস্ট আমাদের স্পটে পৌঁছে গেছি। ওই যে দূরে বিশাল বড় বুদ্ধের স্ট্যাচুটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা ক্রাউন বুদ্ধা স্ট্যাচু পৌঁছে গেছি। সোনামজি গাড়িটাকে পার্কিং স্লটে পার্ক করিয়ে দিয়েছে। এবার আমরা নেমে বাকি পথটা হেঁটে ওপরে উঠব, কারণ এর আগে আর গাড়ি যেতে দেয় না। আমাদের সঙ্গে থাকবেন কিন্তু। আমরা ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি, এবার স্ট্যাচুর সামনে যাচ্ছি। গাড়ি দাঁড়িয়েছে পার্কিং এরিয়াতে, এইটুকু রাস্তা আমাদের হেঁটে উঠতে হবে। বেশ খাড়াই রাস্তাটা, উঠতে হাফ ধরে যাচ্ছে। মেয়ে আর সন্দীপ আসছে। ওইখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, আর পুরোটা এতটা সিঁড়ি ভেঙে এসে তারপরে আবার এতখানি সিঁড়ি দিয়ে উঠে আমরা এই মূর্তির পেছন দিকে এসে পৌঁছলাম। এবার যাব মূর্তির ভেতরে আর সামনের দিকে।
এটা মনেস্টারির ভেতরে, এখানেও সিঁড়ি। ওরে বাবারে, তো হাত ধরে যাচ্ছে এত সিঁড়ি ভাঙতে গিয়ে। আমরা এবার ডিস্কিটের মূর্তির সামনে চলে এসেছি। এই বিশাল মূর্তি। क्या हुआ? ठंडी लग रही है बहुत ज्यादा। খুব সুন্দর মূর্তি আর এত বড়। আপাতত আমাদের এখানকার কাজ শেষ, আর আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তবে তার আগে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখি। আমরা এইমাত্র বুদ্ধার যে সুবিশাল স্ট্যাচুটা দেখলাম, সেটার অ্যাকচুয়াল নাম হলো মৈত্রেয়া বুদ্ধা, বা টিবেটান ভাষায় চো রিনপোচে, মানে মহামূল্যবান। নর্মালি বুদ্ধার ম্যাক্সিমাম মূর্তিগুলোতেই মাথায় কোনো অর্নামেন্টস থাকে না, কিন্তু এই পার্টিকুলার স্ট্যাচুটায় বুদ্ধর মাথায় একটা ক্রাউন পরানো রয়েছে, যার জন্য চলতি ভাষায় এই স্ট্যাচুটাকে ক্রাউন বুদ্ধাও বলা হয়। এই স্ট্যাচুটার অ্যাপ্রক্সিমেট হাইট হলো 32 মিটার্স, মানে 106 ফিট, আর এটাকে লাদাখের সবচেয়ে ওল্ডেস্ট আর টলেস্ট স্ট্যাচু হিসেবে গণ্য করা হয়। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি গাড়িতে ফিরতে হবে, কারণ আমাদের এখনও আরেকটা স্পট দেখা বাকি আছে, ডিস্কিট মনাস্টারি। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আবার ফিরে আসছি। আমরা এইমাত্র মনাস্টারি থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এসেছি। এবার রাস্তা ধরে আমাদের গাড়ির দিকে যাচ্ছি। তবে তার আগে আপনাদের ওই নিচের সাদা অংশটা যেটা দেখা যাচ্ছে, সাদা বললে ভুল হবে, একটা বালিয়াড়ি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নুব্রা ভ্যালি। যতদূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি। আর ওর পাশ দিয়ে এখান থেকে ঠিক দেখাতে পাচ্ছি না, শিয়ক নদীটা বয়ে যাচ্ছে। ওই নদীটা আলটিমেটলি গিয়ে তুর্তুক ভিলেজ আর থাং ভিলেজ হয়ে মিশবে পাকিস্তানে। থাং ভিলেজ হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে লাদাখের দিক থেকে শেষ ভিলেজ, ওর পরেই পাকিস্তানের বর্ডার পড়ে যাচ্ছে। দেখে বুঝতেই পারছেন যে কতটা ফাঁকা জমি এখানে নিচে পড়ে আছে। চলুন, কালকে আমরা সামনে থেকে আপনাদের ওখানটা দেখাবো, আজকে কিছুটা হিন্ট দিয়ে রাখলাম। আমরা ক্রাউন্ড বুদ্ধা স্ট্যাচু দেখে আবার বেরিয়ে পড়েছি আমাদের আজকের ট্রিপের লাস্ট স্পট, ডিস্কিট মনাস্টারির দিকে। ডিস্কিট মনাস্টারিটার একটা ক্লিয়ার ভিউ আমরা ক্রাউন্ড বুদ্ধা স্ট্যাচু থেকেই দেখেছিলাম, কিন্তু তখন জানা ছিল না যে ওটাই ডিস্কিট মনাস্টারি, সেই জন্য আপনাদের আর দেখানো হয়নি। এখন সোনামজির কাছ থেকে সেটা জানতে পারলাম। ক্রাউন্ড বুদ্ধা স্ট্যাচু আর ডিস্কিট মনাস্টারির মধ্যে ডিস্টেন্স খুবই সামান্য, কিন্তু তবুও যেতে খানিকক্ষণ সময় লাগবে, কারণ দুটো সম্পূর্ণ আলাদা আলাদা পাহাড়ে অবস্থিত। আর এই পাহাড় থেকে পুরোপুরি নিচে নেমে আবার অন্য একটা পাহাড়ে উঠতে ডিস্টেন্স যতই কম হোক না কেন, সময় তো একটু লাগবেই। আপাতত আমরা যে পাহাড়টার উপরে ক্রাউন্ড বুদ্ধা স্ট্যাচুটা দেখেছিলাম, সেটা থেকে নেমে আবার ডিস্কিট মনাস্টারিতে যাবার পাহাড়টায় উঠে পড়েছি, আর এগিয়ে চলেছি আমাদের লাস্ট স্পটটা দেখতে। ওই যে সামনেই মনাস্টারির বিল্ডিংটা দেখা যাচ্ছে। আমরা অলরেডি ডিস্কিট মনাস্টারিতে পৌঁছে গেছি। সোনামজি গাড়ি পার্কও করিয়ে দিয়েছে। এবার আমাদের গাড়ি থেকে নাম্বার পালা, প্লিজ সঙ্গে থাকবেন। আমরা এখন ডিস্কিটের মনেস্টারিতে এসেছি। ওই সামনে ডিস্কিটের মূর্তি দেখা যাচ্ছে, এটা তার উল্টো দিকে একটা মনেস্টারি। এটাতে আসতে গেলে অনেকটা সিঁড়ি চড়তে হবে। তো আমরা এই এখন মনেস্টারিতে ওঠার সিঁড়ি চড়তে শুরু করলাম। কটা সিঁড়ি চড়ছি সেটা পরে জানাচ্ছি।
আপাতত এরকম সিঁড়ি উঠে যাচ্ছে। ঝিনুকার মেয়ে একটা মজার জিনিস পেয়ে গেছে। তা লেখা ছিল ওখানে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। বাইরে লেখা ছিল ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তাই ওরা একটু ক্লকওয়াইজ ঘুরিয়ে চলে এলো। আচ্ছা, এই অবধি 26 সিঁড়ি উঠেছি। এখনো পর্যন্ত 26 সিঁড়ি উঠেছো? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক কটা সিঁড়ি উঠতে হয়। 42, 43, 44, 45, 46। আমরা প্রায় মনাস্টারির কাছাকাছি পৌঁছে গেছি। 67, 68, 69, 70, 71, 72, 73, 74। এই মনাস্টারির ভেতরে ঢুকছি, ঢুকেও ভেতরেও প্রচুর সিঁড়ি। এখনো অবধি 102খানা সিঁড়ি পার করে এলাম। দেখি আগে আর কত সিঁড়ি আছে। ফটো তোলো এখানটার একটা। তুলছি তো। প্লেন ফটো। ও ফটো। ফটো। ওই অবধি কত হলো? 156। 156। হ্যাঁ, তুমি ঘোরাও ক্লকওয়াইজ। ওইটুকু এনার্জিও নষ্ট করবো না। $186। $194। বস গিয়ে সোফায়। ওখানে ফ্রিতে চা খাওয়াচ্ছে। জল ফল সব রাখা আছে। ফ্রিতে চা খাওয়াচ্ছে ওখানে। আসো একটু খাই। স্যুপ পুচু শিগগিরই আয়, অসাধারণ খেতে। আয় আয়। নে নে নে, ধর এটা। দেখিস গ্লাভসে ফেলিস না। आपको दूं, आप पियेंगे? अच्छा है, सूप है। नहीं। 194 স্টেপস ওঠার পরে আমরা একটা ল্যান্ডিং পেয়েছি। সেই ল্যান্ডিংয়ে এসে একটু বিশ্রাম নিচ্ছি। সঙ্গে দেখলাম দুটো ফ্লাস্ক রাখা রয়েছে। প্রথমে বুঝতে পারছিলাম না ওতে কী আছে, চা না কফি। যাই হোক, ঢেলে দেখা গেল ওটায় স্যুপ আছে। আমরা তিনজনেই 3টে স্যুপ নিলাম। এই ঠান্ডার মধ্যে এতটা পরিশ্রম করে ওপরে এসে একটু স্যুপ খেতে অসাধারণ লাগলো। এর জন্য এরা কোনো কিছুই চার্জ করছে না। ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। ওপরে আসার পরে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে মনাস্টারির। আপনারাও দেখুন। আরও খানিকটা উঠতে হবে, তবে গিয়ে ফাইনাল বিল্ডিংটায় পৌঁছাতে পারবো। দেখি আর কতটা উঠতে হয়। আশা করি আমরা আমাদের মনাস্টারি পৌঁছে গেছি। এখন অবধি 228, 229, 230, 231, 232, 233, 234টা সিঁড়ি পার করে। এই হচ্ছে মনাস্টারির মেন গেট। মনাস্টারির ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই জুম করে যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করলাম।
এখান থেকে বিল্ডিংয়ের একদম টপে যাবার আরেকটা স্টেয়ারকেস দেখা যাচ্ছে, তবে সেটা মনে হয় ট্যুরিস্টদের জন্য নয়, তাই আমরাও আর ওপরে উঠলাম না। একটু আগে আমরা ডিস্কিট মনাস্টারিতে যেটাকে গরম গরম স্যুপ মনে করে খেয়েছিলাম, এখন সোনামজির কাছ থেকে জানতে পারলাম যে সেটা আদেও কোনো স্যুপ ছিল না, সেটা ছিল এখানকার মনাস্টারিগুলোর একটা স্পেশাল টাইপের বাটার টি। তবে আমাদের ক্লিয়ার স্যুপের সঙ্গে এর খুব একটা পার্থক্য নেই বললেই চলে, বলে না দিলে কিছুতেই বুঝতে পারতাম না। মারাত্মক ঠান্ডা থেকে ট্যুরিস্টদের একটু রিলিফ দেবার জন্য এখানকার ম্যাক্সিমাম মনাস্টারিগুলোতেই নাকি এই ধরনের বাটার টি ফ্রিতে সার্ভ করা হয়। যাই হোক, আমরা আমাদের আজকের ট্রিপের সবকটা স্পট কমপ্লিট করে ডিস্কিট মেন টাউনের দিকে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি যে ডিস্কিটেও আমরা আগে থেকে কোনো হোটেল বুক করাইনি, এখানকার হোটেলটা সাজেস্ট করার পুরো কৃতিত্বটাই সোনামজির। লে থেকে বেরোনোর সময় সোনামজি হোটেল মালকিনের সঙ্গে কথা বলে আমাদের জন্য একটা রুমের ব্যবস্থা করে রেখেছিল। হোটেলটার নামও হলো সোনাম গেস্ট হাউস। গেস্ট হাউসটার পুরো ডিটেলস আমরা ওখানে পৌঁছেই আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা নিজেরাও এখনো পর্যন্ত গেস্ট হাউসটা সম্পর্কে কিছুই জানি না। বলতে বলতেই আমরা সোনাম গেস্ট হাউসে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে ঝিনুক গেস্ট হাউসের ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করবে। ততক্ষণ প্লিজ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা সোনাম গেস্ট হাউসে পৌঁছে গেছি। এই হচ্ছে সোনাম গেস্ট হাউস। আমরা এখানেই থাকবো ডিস্কিটে 2 রাত্রি। আমরা এবার মালপত্র সব ভেতরে নিয়ে গিয়ে তারপরে রুমটাও পুরো দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের সোনাম গেস্ট হাউসের আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর রুম, অসাধারণ। এত বড় রুম, ঢুকেই বড় সড়ো একটা ডাবল বেড, প্লাস এদিকে একটা সিঙ্গেল বেড, একটা বেড সাইড টেবিল, একটা সোফা কাম বেড দেওয়া আছে। এটাকে ইচ্ছা করলে বড় খুলে বড় বিছনাও করে নেওয়া যায়। মানে এই ঘরটাতে ইচ্ছা করলে 4 জন ভালোভাবে থাকা যায়। এই পাশে একটা আলমারি দিয়েছে, তাতেও লেপ কম্বল ভর্তি। বেডের পাশে বেড সাইড টেবিল আছে, আর প্লাগ তো ঘরে অফুরন্ত প্লাগ। মানে যদিও এখানে কারেন্ট 24 ঘন্টা থাকে না, তবুও প্লাগ দিয়েছে সাফিসিয়েন্ট। পুরো ওয়াল টু ওয়াল কার্পেট পাতা। আর আমাদের রুমটা একদম সামনে একতলায়, জানলা দিয়ে এই যে আপেলের গাছটা দেখা যাচ্ছে, ভর্তি আপেল হয়ে আছে। আর এবার বাথরুমটা দেখাই। বাথরুমটা তো দেখে আমি চমকে গেছি, কত বড় বাথরুম, বিশাল বাথরুম। ওয়েস্টার্ন কমোড, বেসিন, শাওয়ার সবই আছে, আর পরিষ্কার ঝকঝকে, একেবারে খুব সুন্দর। এখন সেপ্টেম্বর মাস, মোটামুটি লাদাখের অফ সিজন। তো এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের কাছে 1500 টাকা উইদাউট ফুডিং। তো রান্নার সরঞ্জাম তো আমরা সঙ্গে এনেছি, আমরা এখানে রান্না করে নেব। যদি সিজনে আসা হয় তাহলে এটা মোটামুটি এই রুমের ভাড়া 3 থেকে 3.5 নেয়। আমাদের 3 জনের জন্য এই রুমটা নিয়েছে 1500 টাকা। দুর্দান্ত একটা দিন কাটলো আজকে। সকালে যখন লে থেকে বেরিয়েছিলাম, আকাশের চেহারা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল। কেমন একটা ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল। তো আমাদের ড্রাইভার সোনামজি বলল যে খারদুংলা পাসে বরফ পড়ছে। তো আমি ভেবেছিলাম এই সেপ্টেম্বর মাসের এই সময় কি আর এমন বরফ পড়বে, হয়তো হালকা কিছু ওলে পড়ছে। কিন্তু আমরা ওখানে পৌঁছে যা দেখলাম, মাথা পুরো ঘুরে গেল। সারাটা রাস্তা তো বৃষ্টি পেলাম, তারপরে যত খারদুংলা পাসের কাছে পৌঁছলাম তত বরফের ফোর্স বাড়তে থাকলো। মাঝখানে তো বরফের ঝড় উঠলো, পুরো গাড়ির কাঁচ সাদা হয়ে গেল, পুরো বনেট ছাদ সব গাড়ি বরফে ভরে গেল। আর রাস্তাতে তো পুরো বরফের লেয়ার, মানে এত বরফ ছিল রাস্তায় যে রাস্তায় পুরো গাড়ি জ্যাম হয়ে গেল। তো আমাদের গাড়ি কিছুটা দূরে দাঁড় করাতে হয়েছিল খারদুংলা পাস থেকে। আমরা হেঁটে ওই খারদুংলা পাসের ফলকটার কাছে পৌঁছলাম। তো আমরাও সেজন্য বরফে পুরো চান করে গেলাম। কি যে দুর্দান্ত অভিজ্ঞতা হলো আজকে, ভাবা যায় না।
তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছলাম নর্থ পুলুতে। নর্থ পুলুতে কনকনে ঠান্ডার মধ্যে আমরা ব্রেকফাস্ট করলাম। তারপরে ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম ডিস্কিট মনেস্টারিতে। মনেস্টারিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছলাম আমাদের গেস্ট হাউস, সোনাম গেস্ট হাউসে। গেস্ট হাউসটা যথেষ্ট ভালো, কিন্তু এখানে ওই একটাই সমস্যা যে এখানকার মালকিন আমাকে রুমে রান্না করতে অ্যালাউ করেনি, তো ওদের কিচেনে আমাকে রান্না করতে হয়েছে। তো রাতের ডিনার আমি ওদের কিচেনে করেছি। আজ ডিনারে রান্না করেছিলাম খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিম সেদ্ধ। যেহেতু ওদের কিচেনে করেছিলাম তাই ভিডিওটা আর করা হয়নি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। দারুণ একটা দিন কাটলো। তো আপাতত গুড নাইট, আবার দেখা হবে কালকে। পরের দিন আমরা টুকটুক আর থাং ভিলেজ দুটো ভিজিট করে হান্ডারে গেছিলাম ডাবল হাম্প ক্যামেল রাইডের জন্য। সেখানে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আগামী পর্বে সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো আর দেখতে থাকো হরাইজন হাইক।